ইডিএফ এর আকার যে ছোট করে ফেলছে, আমাদের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে বলে উনি আশ্বস্ত করেন। পলিসিটা যেন লং টার্ম পলিসিটা স্টেবল থাকে, উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। আমরা দেখছিলাম যে রিজার্ভ কমে যাওয়া, ডলার সংকট, এরকম নানাবিধ সমস্যায় বাংলাদেশের ব্যাংক খাত জড়িত, মানে সংকটে পড়ে গেছে। এবং এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গভর্নরের সাথে দেখা করেন এবং সেখানে গভর্নর বলেছেন যে ডলারের দাম 117 টাকার সর্বোচ্চ 1 টাকা কম অথবা বেশি করতে পারবে তফসিলি ব্যাংক। এবং বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেছেন ব্যাংক সুদ হারের যে সীমা সেটি উন্মুক্ত করায় সংকট তৈরি হচ্ছে ব্যবসায়। শান্তবাজারে দর্শকদের নিয়ে বিস্তারিত জানাতে সাথে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি নাইম আবির। প্রথমত আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হতে 5 বছর হতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। চলতি অর্থ বছরের চেয়ে কমলেও নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের তালিকায় শীর্ষে পরিবহন ও যোগাযোগ। এডিপি অনুমোদন হওয়ার পর এনইসি সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন থেকে গ্রামীণ উন্নয়ন উপজেলা ভিত্তিক নয়, তৈরি হবে জেলাভিত্তিক মাস্টার প্ল্যান। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই থাকছে গভর্নরের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক প্রসঙ্গ। ডলারের দাম বেড়ে বিক্রি হচ্ছে 117 থেকে 118 টাকায়। সেই সঙ্গে সুদহার বাজার ভিত্তিক হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। এমন পরিস্থিতিতে ডলারের দাম 118 টাকা এবং সুদ 14% বেশি হবে না বলে আশ্বাস দিয়েছেন গভর্নর। বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন বলে জানান তারা। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে সার্বিক পরিস্থিতি ঠিক হবার কথাও গভর্নর জানিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ভোজ্য তেল ও ওষুধসহ বেশ কিছু পণ্য উৎপাদনে যে কাঁচামাল প্রয়োজন হয় তার 80 থেকে 90% আমদানি করা হয়। সেই সঙ্গে পোশাক খাতসহ রপ্তানিমুখী যেসব উৎপাদন রয়েছে সেসব পণ্যের কাঁচামাল অনেক ক্ষেত্রে শতভাগ রপ্তানি করতে হয়। তাই বর্তমানে ডলার সংকট এবং দাম 117 থেকে 118 টাকা হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরকে। এছাড়া সুদহার বাজারে ছেড়ে দেয় তা কত বাড়তে পারে তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ব্যাংক খাতের দুর্বল অবস্থা অনেকটা ভাবিয়ে তুলছেন তাদেরকে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। গভর্নরের সঙ্গে বৈঠকে সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, সুদহার ও রিজার্ভ এবং ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা। সার্বিক পরিস্থিতি দিয়ে বাংলাদেশের অর্থনীতি এ সময় বারবার নীতি পরিবর্তনে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি জানায় সংগঠনগুলো। সেক্ষেত্রে এখন থেকে স্থিতিশীল নীতি নেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। অবশ্যই এটা আমার ব্যবসার পলিসিটা আমার হ্যাম্পার হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে। এখন উনি বলছে যে না, এটা আর হবে না, আপনারা এইটার উপর ডিপেন্ড করে আপনার কাজ করতে পারেন। উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। এদিকে ডলার মূল্য এবং সুদহার আর না বাড়ানোর দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেক্ষেত্রে ডলার মূল্য 118 টাকা এবং সুদহার 14% হবে বলে আশ্বাস দিয়েছেন গভর্নর। আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। অপরদিকে আগামী 3 মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে গভর্নর আশ্বাস দিয়েছেন। ডলারের রেট 60 টাকা অতিরিক্ত আমাদের দেওয়া যেতে পারে, ইন জেনারেলি 5 টাকা বেশি দেওয়া যেতে পারে, এরকম নানা রকমের আমরা প্রস্তাব সেখানে দিয়েছি। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে বলে উনি আশ্বস্ত করেন। বর্তমানে ডলার সংকট ও দামের কারণে সঠিক সময়ে ঋণের কিস্তি দিতে পারছেন না ব্যবসায়ীরা। তাই ঋণ খেলাপি হওয়ার যে সময়সীমা তা বাড়ানোর দাবি তোলেন তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা উন্নয়ন বাজেট হিসেবে উত্থাপিত হবে জাতীয় সংসদে। 2024-25 অর্থ বছরের এডিপির আওতায় থাকছে 1,321টি প্রকল্প। আর নতুন বাজেটের মূল লক্ষ্য হবে রাজস্ব বাড়ানো ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এবার গ্রামীণ উন্নয়নে জেলাভিত্তিক মাস্টার প্ল্যান হবে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। বিস্তারিত বেলায়েত হোসেনের প্রতিবেদনে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারপারসন ও সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ঠিক 10টায় শুরু হয় এনইসি সভা। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অনুমোদন দেওয়া হয় 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আকার 2,65,000 কোটি টাকা। এবং একই সাথে আমাদের যে অর্জন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন থেকে গ্রামীণ উন্নয়ন উপজেলা ভিত্তিক নয়, বরং তৈরি করা হবে জেলা ভিত্তিক মাস্টার প্ল্যান। উপজেলাগুলিকে আমরা এমপি সাহেবদেরকে নিয়ে বসে একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হইতে 5 বছর হইতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। আগামী অর্থ বছরের অনুমোদিত এডিপির 1 লক্ষ কোটি টাকাই আসবে বৈদেশিক ঋণ থেকে। সেজন্য ঋণ ব্যবহারের সক্ষমতার দিকে সরকার নজর দিচ্ছে বলে জানান পরিকল্পনা সচিব। এবার 1 লক্ষ কোটি টাকা আমাদের বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সহায়তা খাতে আসবে। এই 2,65,000 কোটি টাকা ছাড়াও আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব টাকা আছে, তারা 13,288 কোটি টাকার প্রকল্প সহায়তা দিবে এবং সব মিলে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে এডিপির আকার দাঁড়িয়েছে এবার 2,78,288 কোটি 91 লক্ষ টাকা। তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য হবে রাজস্ব বাড়ানো, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেও গুরুত্বের সঙ্গে নিবে সরকার। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। 2024-25 অর্থ বছরের এডিপির আওতায় মোট 1321টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বৈদেশিক ঋণের যেসব প্রকল্প আছে সেগুলোতে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করতে এনইসি সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আমাদের মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আর্থিক খাতে সাম্প্রতিক নেয়া বাজারভিত্তিক সুদের হার ও বিনিময় হার ইতিবাচক হলেও খেলাপি ঋণ আর্থিক খাতের কাঠামো ভেঙে দিচ্ছে বলে মনে করেন সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়া ব্যাংক সংস্কারের নীতি হলেও তা প্রয়োগের জটিলতা রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। আর্থিক খাত সংস্কার ছাড়াও কর প্রণোদনা নীতি ও বাজেটে মানব সম্পদ সূচকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। 2011-12 অর্থবছরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 42,725 কোটি টাকা। 10 বছর পর 2022-23 অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে 1,56,040 কোটি টাকা। মূলত খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোকে এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে হয়। মূলধনের চাপ ও ঘাটতি বাড়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহে তারল্য সংকটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিআইডিএসে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় বইয়ের মোড়ক উন্মোচনে বইয়ের লেখক ও সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ঋণ খেলাপি, কর ফাঁকি, মুদ্রা পাচার এক সূত্রে গাঁথা। ঋণ খেলাপিদের ছাড় বন্ধ করে ব্যাংক সংস্কার করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক 90-এর দশকে শেষাশেষি খেলাপিদের কাছ থেকে জবরদস্তি না হলেও খেলাপি ঋণ আদায় করতে পেরেছে। এটা এই দেশে উদাহরণ আছে, করা সম্ভব এবং উচিত। তাহলেই কিন্তু আর বাজেটে অত বড় ঘাটতি হবে না এবং বাজেট এখনও কোনো দিন জিডিপি শতকরা 17% বেশি হয়নি। তবু শুনতে হয় যে বাজেট অনেক বড়, অনেক অ্যাম্বিশাস। তো যদি রাজস্ব আদায় করা সম্ভব হয় তাহলে, এবং সম্ভব উচিত, তাহলে বাজেটও বড় করা যাবে এবং বাজেটের ডেফিসিট অনেক কম থাকবে। কোত্থেকে ধার করব সেটা নিয়েও বেশি মাথা ঘামাতে হবে না। আলোচনায় রাজনীতি ও অর্থনীতির দূরত্ব সংকট সৃষ্টির কারণ বলে মনে করেন আলোচকরা, যেখানে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত প্রয়োজন। একই সঙ্গে আসন্ন বাজেটে কর ফাঁকি রোধের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। করের হার না বাড়িয়ে করের জাল বা বিস্তৃতি বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করে রাজস্ব বাড়ানোর চেষ্টা করাই হবে ঠিক নীতি। এবং এটা ব্যক্তি আয়করের বেলায়ও সত্য এবং ভ্যাট এই দুইয়ের ক্ষেত্রেই সত্য।
এছাড়া একতরফা ভৌত অবকাঠামোতে বিনিয়োগ সামাজিক সূচকের সঙ্গে বৈষম্য বাড়াচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো ও আমদানি পণ্য যদি দেশে উৎপাদন হয় সেখানে সমান প্রণোদনা দরকার। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে এত কম বরাদ্দ করা হচ্ছে, এটা তো ভবিষ্যতে আপনি অবকাঠামো করে রাখবেন, কিন্তু সেগুলো মেশিন পরিচালনা করার জন্য আপনার দক্ষ জনশক্তি থাকবে না, কিংবা অফিস পরিচালনার জন্য দক্ষ জনশক্তি থাকবে না। তো সেইটা আমরা মনে হচ্ছে যেন এই একটা জিনিস, একটা খাতকে বাদ দিয়ে আরেকটা খাতের যে উন্নয়ন, এই যে ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীন উন্নয়ন কিন্তু টেকসই হয় না। বাজেট ও উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে পরিকল্পিত সমন্বয় করতে হবে বলে মনে করেন অর্থনীতি গবেষকরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে আধুনিক মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি বন্দরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটি চূড়ান্ত হলে বে টার্মিনালে যে 4টি আলাদা আলাদা টার্মিনাল হবে তার একটি অর্থায়ন করবে আবুধাবি বন্দর গ্রুপ। এছাড়া চুক্তি হলে বে টার্মিনাল নির্মাণে যে $8 থেকে $10 বিলিয়ন খরচ হবে তার বড় একটি অংশ আবুধাবি বন্দর অর্থায়ন করবে। বে টার্মিনালে এসব আধুনিক স্থাপনা নির্মাণ হলে আশেপাশের দেশের বন্দরের ওপর বাংলাদেশের নির্ভরতা অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। নৌবাণিজ্যিক কার্যক্রমের দিক থেকে দেশের সবচেয়ে পুরাতন বন্দর হলো চট্টগ্রাম বন্দর। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার সঙ্গে সঙ্গে বেড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে নাব্য সংকটে চট্টগ্রাম বন্দরের জেটিতে বড় জাহাজ ঢুকতে বাধা সৃষ্টি হওয়ায় বন্দর থেকে দূরে সাগরের কাছাকাছি বে টার্মিনাল করার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। সমীক্ষা অনুযায়ী মাস্টার প্ল্যানের 1225 মিটার দীর্ঘ 2টি কন্টেইনার টার্মিনাল ও 1500 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ মোট 3টি টার্মিনাল রয়েছে। 3টি টার্মিনালের দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর ও আবুধাবি পোর্টস গ্রুপ যৌথভাবে নির্মাণ করবে। 1225 মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ নামক প্রতিষ্ঠান এবং অপরটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের অর্থায়নের করার কথা। মাল্টিপারপাস টার্মিনালটিতে অর্থায়ন করতে সংযুক্ত আরব আমিরাতের আধা সরকারি কোম্পানি আবুধাবি বন্দর বা এডিপোর্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আবুধাবি বন্দরের মধ্যে এই সমঝোতা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পুরো বে টার্মিনাল করতে খরচ হবে প্রায় $10 বিলিয়ন। কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। তো বে টার্মিনাল হবে নিউ মডার্ন চিটাগাং পোর্ট, এবং সেখানে আপনার 3টা টার্মিনাল আছে, 2টা কন্টেইনার টার্মিনাল আর একটা হচ্ছে মাল্টিপারপাস টার্মিনাল। কিছু কিছু ক্ষেত্রে আমরা পিপিপি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, বিশেষ করে ডিপি ওয়ার্ল্ড এন্ড পিএসসি সিঙ্গাপুরের সাথে, সেটা অনেক দূর এগিয়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন যে মার্চ লাইন তারা এসছে, আমাদের এপিএম টার্মিনাল যারা, ওনারা আমাদের সাথে একটা টার্মিনাল করতে যাচ্ছেন, তাদের সাথে ওটাও আমরা পিপিপি অ্যাক্টের মাধ্যমে সেই প্রজেক্টটা ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছে। এডিপোর্ট কর্তৃপক্ষ জানায়, তারা লাভ লোকসান হিসেব করে 3 মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি করতে চায়। তাদের অর্থায়নে বাংলাদেশ লাভবান হবে বলেও জানায় আবুধাবি বন্দর গ্রুপের প্রধান নির্বাহী। There will be a benefit when it comes to the shipping. So the linkage of the shipping will be there. There will be another benefit deploying the technology and the system that we are using ourselves in our facilities. সমঝোতা স্মারক অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বন্দরে এখন বড় বড় দেশ বিনিয়োগে আগ্রহী। বে টার্মিনালের সাথে ভবিষ্যতের রেল ও সড়কপথ যুক্ত হবে জানিয়ে মন্ত্রী বলেন, এর কাজ শেষ হলে জোয়ার ভাটার জন্য আর অপেক্ষা করতে হবে না, ভিড়তে পারবে 12 মিটার ড্রাফটের জাহাজ। এই বে টার্মিনালের এই মাল্টিপারপাস টার্মিনাল হয়ে যাবে। বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, 24 ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে। কাজেই এখানে পণ্য পরিবহনের ক্ষেত্রেই সেখানে একটা ব্যাপক সুবিধা অর্জন করব আমরা। বে টার্মিনাল প্রকল্পের প্রায় 67 একর ব্যক্তি মালিকানাধীন জমি ইতোমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং 500 একর সরকারি খাস জমি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। ব্রেকওয়াটার নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া বছরে 50 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নিয়ে 2026 সাল অপারেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বে টার্মিনালের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ইতালিয়ান থাই কোম্পানি ও চীনা সিনো হাইড্রো কোম্পানির শেয়ার হস্তান্তর দ্বন্দ্বে থেমে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
হাইকোর্ট শেয়ার হস্তান্তর করার আদেশ দিলেও স্টে অর্ডার দিয়েছে আপিল বিভাগ। 30 মে হাইকোর্টের আদেশের বিস্তারিত পর্যালোচনা করে চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এ সময়ের মধ্যে নির্মাণ কাজের জন্য কোনো টাকা দেবে না চীনা ব্যাংক। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। কথা ছিল চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ঢাকার যানজট নিরসনে নেয়া এই উড়াল সড়কের কাজ এ সময় দ্রুত গতিতে চলার কথা, কিন্তু হঠাৎ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কারওয়ান বাজার থেকে কমলাপুর পর্যন্ত সব কাজ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র চলমান আছে কারওয়ান বাজার থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পের কাজ। যদিও গেল বছরের 2রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার পথ চালু করা হয়। এবছরের 20 মার্চ খুলে দেওয়া হয় এফডিসি অংশের ডাউন র্যাম্প, আর জুনের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত চালু করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলাও করে। পরে 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টেও। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় 2 চীনা ব্যাংক। চলতি সপ্তাহের রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আশার আলো দেখা দেয়। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর 2 সপ্তাহের স্থিতি অবস্থা দেন। এতে আবারও থমকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, কারণ শেয়ার হস্তান্তর না করলে টাকা দেবে না চীনা ব্যাংক। চাইনিজ ব্যাংক যেহেতু শেয়ার ট্রান্সফার হয় নাই, ওরা কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই প্রজেক্টে আর কোনো টাকা দিচ্ছে না। চুক্তি অনুযায়ী শেয়ার হস্তান্তর না হলে ওরা টাকা ট্রান্সফার করবে না। সুতরাং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্দার কাজ কিন্তু এখন মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ফান্ডের অভাবে বন্ধ থাকবে। সিঙ্গাপুরের সালিশ আদালতে থাকা মামলা এখনও নিষ্পত্তি হয়নি। হাইকোর্টের আদেশের নথি পাওয়ার পর আপিল বিভাগ এই প্রকল্পের অর্থায়ন ও কারা কাজ করতে পারবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। শেয়ার ট্রান্সফারের সাথে ল্যান্ডিং কোম্পানির কোনো সম্পর্ক নেই। ল্যান্ডিং কোম্পানি ঋণ দিবে কি দিবে না সেটা ফ্যাসিলিটি এগ্রিমেন্ট গাইড করবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের অনুসারে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সেই অনুসারে চলবে। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঠিকাদারি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের দ্বন্দ্ব নিরসন করার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ধরনের মেগা প্রকল্পের কাজ একবার ঝুলে গেলে দেশের বড় রকম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। 42 মাসের প্রজেক্ট যখন এটা 10 বছরের কাছাকাছি চলে আসছে, সেই কারণে অর্থায়নটা এখানে ঠিক মতো হওয়ার সুযোগ ছিল না ইটাল থাইয়ের। সে এনেছে চাইনিজদের ক্ষেত্রে, চাইনিজদেরকেও অনেক পরে গিয়ে এনেছে, মাঝখানে অনেকের কাছে গিয়েছে। এটা একটা সিক প্রজেক্ট হিসাবে ব্যাংকাররা দেখে, কেউ অর্থায়ন করতে সাহস করেনি, কারণ প্রজেক্ট ঝুলে গেলে ব্যাংক কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যায়। অর্থায়ন করতে গিয়ে তাদের ভিতরে যে আস্থার সংকটটা হয়েছে, তাদের ভিতরে যে লিটিগেশনটা হয়েছে, এটা যেহেতু একটা পিপিপি প্রজেক্ট, এটা আন্তর্জাতিক আদালতেই কিন্তু এটাকে সেটেল করতে হবে। চুক্তি অনুযায়ী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়ের 73% দেবে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠান, আর 27% দেবে বাংলাদেশ। জাহিদ হাসান, এখন, ঢাকা। কোনো কারণ ছাড়াই বাড়ছে অনেক নিত্যপণ্যের দাম। গত 1 সপ্তাহে 4 জনের ছোট পরিবারের বাজার খরচ বেড়েছে 500 টাকা পর্যন্ত। গ্যাসের সপ্তাহে মাল কিনছি 30 টাকা, ভেন্ডি এই সপ্তাহে 60 টাকা। যতটুকু সম্ভব না ততটুকু বাদ রাখি, এটা খাওয়া যাবে না যেহেতু এটা দাম বেশি। যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রশাসন, তাদের একটু তৎপর হতে হবে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে যে অন্তত কিছু জরিমানা করা, সেই বিষয়গুলো হচ্ছে না। কিছুক্ষণ পরই এ নিয়ে জানাবো বিস্তারিত। সন্ধ্যাবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথে থাকুন। এলাম বিরতির পর, দেখছেন সান্ধ্যবাজার। সরবরাহ ঠিক থাকলেও হঠাৎই দাম বেড়েছে ডিম, মাংস, আলু, পেঁয়াজ সহ অধিকাংশ নিত্যপণ্যের। তাতে 1 সপ্তাহে ছোট পরিবারের বাজার খরচ বেড়েছে 500 টাকা পর্যন্ত। নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকির ঘাটতিকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন।
বাজারে মাছ, মাংস, ডাল, ডিম, মশলা কিংবা সবজি সব পাবেন ভরপুর, শুধু মন ভরে কেনা হবে না। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো জটিল হিসাব বুঝে না নীলুফা। মাথায় নেই চাহিদা ও যোগানের বেড়াজাল। তার ভাবনা একটাই, 100 টাকায় শেষ করতে হবে আজকের কাঁচা বাজার। তাই ফেলনা আর কাটা সবজির দোকানে আসা। যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো আমরা কম দামে নিতে উপায় হয়ে নিচ্ছি। আমি তো কখনো নেই না, আমি কি করবো, সবজির দাম বাইরে খাওয়া তো বাঁচতে হইব। যেন প্রতিযোগিতায় নেমেছে নিত্যপণ্য। সমান্তরালে বাড়ছে মূল্যসূচক। আড়ত থেকে খুচরা বাজার, সব জায়গায় রয়েছে পেঁয়াজ। তার মধ্যে 5 মাস পর আমদানি করা হয়েছে ভারত থেকে। আর আলুর তো আমদানিরও প্রয়োজন নেই, চাহিদার চেয়ে উৎপাদন রয়েছে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে প্রায় 1,09,63,000 টন। তাতেও কমছে না দাম। এই আলু গত সপ্তাহে ছিল আপনার 40 টাকা কেজি, পরের সপ্তাহে 45, এই সপ্তাহে বেচতেছি 50 টাকা কেজি। দিন গেলে আলুর দামটা বাড়তেছে। সবকিছু মোটামুটি 10-20 টাকায় বাড়ছে। অসময়ে লাগাম ছাড়া প্রোটিনও। সব ধরনের মুরগির মাংসের দাম বাড়ছে ক্রমান্বয়ে। ডিমের ডজন তো বড় কদমে 150 ছাড়ালো। সপ্তাহখানেক আগেও যেটি 20 টাকা কমে পাওয়া যেত। আমার ফুচকাতে দেওয়া লাগে তো আমার ডিম কিনতে হইব, খরচ বাড়লো মনে করেন আমার কিনতে হইব, আমি তার কমাইতে পারুম না। এখন 1110 টাকা সব কিনা। সাদা লেয়ারটা কিনছি 290, আর ওই যে লাল ককটা বেচতেছে ওইটা হইলো 330। আমরা কিনি যেভাবে বিক্রি করি এভাবে হইলো কথা। বেশিরভাগ সবজি মশলার দামও লাগাম ছাড়া। সমতা নেই উৎপাদন খরচ ও বিক্রি মূল্যে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, দৈনিক বাজার তালিকার অর্ধেকের বেশি পণ্যের দাম বেড়েছে শেষ 10 দিনে। তাতে ছোট পরিবারের এক সপ্তাহের বাজার খরচ বেড়েছে 400 থেকে 500 টাকা। গ্যাসের সপ্তাহে মাল কিনছি 30 টাকা, ভেন্ডি এই সপ্তাহে 60 টাকা। অনেক সময় দেখা যাচ্ছে টিভিতে দেখা ফেলাই দিচ্ছে, কিন্তু ঢাকা আসলে দেখা যাচ্ছে 70 টাকা 60 টাকা কেজি। আমরা দাম কেনছি বেশি দামে, আমরা কি কম দামে বেচতে পারবো? 15-20 দিন, 1 মাস এরকম সারা দাম কমার কোনো সিস্টেম দেখি না। যা পারি তাই কিনি, যা আমাদের তৌফিকে কুলায় তাই কিনি, আর যতটুকু সম্ভব না ততটুকু বাদ রাখি। এটা খাওয়া যাবে না, যেহেতু এটা দাম বেশি। পণ্যের দাম বৃদ্ধি পেলে প্রতিবারই ব্যবসায়ীরা পণ্য সরবরাহের ঘাটতিকে দায়ী করেন। তবে এবার সেই সুযোগও নেই। রাজধানীর বড় বাজারগুলো থেকে এই অলিগলির ভ্রাম্যমাণ দোকানগুলোতেও পণ্য সরবরাহ ঠিক রয়েছে। তারপরেও কেন বাড়ছে দাম, বিশ্লেষকরা কি বলছেন? যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা রয়েছে, যে অভিযান পরিচালনা করে যে অন্তত কিছু জরিমানা করা, সেই বিষয়গুলো হচ্ছে না। যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রশাসন, তাদের একটু তৎপর হতে হবে। বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মোবাইল কোর্ট, তাদেরকে আসলে এই বড় ব্যবসায়ীদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। প্রয়োজনে যে গুদাম সেখানে গিয়ে একটু চেক করতে হবে যে অতিরিক্ত কোনো কিছু তারা মজুত করেছে কিনা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, 2021, 22 ও 23 সালের এই সময়ের চেয়ে 2024-এ সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এবছর কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় 1,30,00,000 গবাদি পশু, যা গতবারের চেয়ে প্রায় 4.5 লাখ বেশি। সীমান্ত দিয়ে যেন অন্য দেশের গরু ঢুকতে না পারে তার জন্য সতর্ক রয়েছে সরকার। যদিও খামারিরা বলছেন, এখনও দেশের বেশ কিছু সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে গবাদি পশু। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। বছরের অন্যান্য সময়ের চেয়ে গবাদি পশুর চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কোরবানি এলে। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছরই কোরবানিতে গবাদি পশুর চাহিদা বেড়েছে কয়েক লাখ করে। এবছর কোরবানির জন্য আনুমানিক চাহিদা প্রায় 1,07,02,000 গবাদি পশু, যা গত বছরের চেয়ে প্রায় 7 লাখ বেশি। বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে 1,29,80,367টি গরু, যা গত বছরের চেয়ে প্রায় 4.5 লাখ বেশি। যেহেতু মাসখানেক পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, তাই বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের কোরবানির প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। বলেন, এবছর কোরবানির জন্য গবাদি পশুর ঘাটতি হবে না। আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে, সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু
এই কোরবানির জন্য প্রস্তুত আছে। মন্ত্রী জানান, অন্য দেশ থেকে যেন গরু না ঢুকতে পারে তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চামড়া যেন পাচার না হয়ে যায় সেজন্য প্রস্তুত রয়েছে বিজিবি। আমরা পশু যেহেতু এটা অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই পশুর চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে খামারিরা বলছেন, সিলেট, রাজশাহী সহ বেশ কিছু এলাকার সীমান্ত দিয়ে এখনো চোরাই পথে অবাধে আসছে গরু। এটা থামাতে না পারলে দেশের খামার শিল্প হুমকির মুখে পড়তে পারে। গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয় 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তো আমার কাছে মনে হয় 5000 গরুও যদি ঢুকে আমরা কিন্তু 5000 প্রান্তিক কৃষককে কিন্তু বঞ্চিত করলাম তার গরু বিক্রি থেকে। এবছর সারা দেশে প্রায় 3000 হাটকে গরু বেচা কেনার জন্য প্রস্তুত রেখেছে সরকার। নাজবুস সাকিব, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের সময় হলো আরো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। আগামীকাল পর্যন্ত সারা দেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকায় আবারও বেড়েছে গরমে অস্বস্তি। তবে পরদিন শনিবার বৃষ্টির সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। আর চলতি বছর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না বলে আবহাওয়া পূর্বাভাস রয়েছে। মুজাহিদ শুভর প্রতিবেদন। কারওয়ান বাজারে নিজের দোকান রেখে মালিক উধাও। পাশেই দেখা গেল ছাতা নিয়ে ছায়ায় দাঁড়িয়ে পণ্যের দিকে খেয়াল রাখছেন বিক্রেতা। কথা হতেই বললেন, প্রখর রৌদ্রের নিচে ছাতা নিয়ে বসে থাকাও কঠিন হয়ে পড়েছে। অনেক গরম, গরমের তাড়ায় আমরা থামাতে বসি, এখান থেকে আবার কাস্টমার আসলে আছি বেচা কিনা করি। খুব কষ্ট, একবার গরম সহ্য হয়। এপ্রিল জুড়ে তীব্র তাপদাহের পর মে মাসের বৃষ্টি সপ্তাহখানেক স্বস্তি দিয়েছে। তবে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি স্পর্শ করার পর আবারও অস্বস্তির শুরু। তৃষ্ণার্ত মানুষ নাগালের মধ্যে থাকা যে কোনো পানীয়তেই ভরসা রাখছেন। গাড়ি লড়ানি যায় না, একটা যাত্রী উঠলে মনে হয় চাকা ধরে কামড়ায়, পিস বইলে নরম হয়ে থাকে। গরমে সব জায়গায় অশান্তি, গরম ভালো লাগে না, কর্মস্থলও ভালো লাগে না। বৃহস্পতি ও শুক্রবার দিনের বেলায় সারা দেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইতে থাকবে বলে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর। আজকে এবং আগামীকালকেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর 18 তারিখে গিয়ে তাপমাত্রা দেশের বেশিরভাগ জায়গায় কমার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেশে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চলতি বছর 43.8 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে 29 বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে বাংলাদেশ। এতে হিট স্ট্রোকে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে এমন তাপমাত্রা সামনের দিনগুলোতে হবার কোনো আশঙ্কা নেই। তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশেই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মৌসুম শুরুর আগে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই শিশু। চিকিৎসকরা বলছেন, গতবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষণে এসেছে পরিবর্তন। তাই অভিভাবকরা বুঝে ওঠার আগেই মারাত্মক রূপ ধারণ করছে সংক্রমণ। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেবার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। মৌসুম যত ঘনিয়ে আসছে আগ্রাসী রূপ নিচ্ছে ডেঙ্গু। বছরের শুরুতে স্বাভাবিকভাবেই সংক্রমণ কম ছিল। এপ্রিল মে থেকে বাড়তে থাকে সংক্রমণ। মে মাসের প্রথম 15 দিনেই মারা গেছেন 8 জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 32 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কয়েকদিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর আর ডায়রিয়ার সাথে অনেক অভিভাবকই গলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। ফলে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব। পরশুদিন আমাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করছে। তার আগে আমার বাসায় পেটে অনেক ব্যথা ছিল, এর জন্য এসে আমাকে ভর্তি করছে। সকালে দেখি পাতলা পায়খানা, বমি। তারপর আমি একদিন বাসায় দেখলাম, অনেক ট্রিটমেন্ট করালাম, কাজ হয় না। পরে আমি এখানে নিয়ে আসছি। জ্বর 1 সপ্তাহের উপর হবে। তারপরে যে ডাক্তারের তো ওষুধ খাওয়াইছে, 2-3 ওষুধ আনছি।
যে জ্বর ছাড়ে না, তারপরে যাই এখানে আনছি, এখানে এনে পরীক্ষা করছি, পরীক্ষা করে ধরা হয়েছে ডেঙ্গু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গতবারের তুলনায় এবার ডেঙ্গুর ধরনে এসেছে পরিবর্তন, তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষার তাগিদ দিয়েছেন তারা। অনেক রোগী যারা কিন্তু জ্বরে ভুগে নাই, তারপর তাদের ডেঙ্গু, তার ফলে হচ্ছে কি মা জানতেছেন না, মা মনে করছেন অবসর ফুড পয়জন, কিন্তু ডাক্তার যখন দেখতেছে যে না প্রথাগত চিকিৎসায় রোগীটা সুস্থ আছে, তখনই তাকে দেখালে সে ডেঙ্গু পজিটিভ। কারণ যেহেতু রোগীটা বাসায় তৈরি হয়, আমি বলবো এখানে অনেকগুলো, যেমন প্রথম সচেতনতা, বাচ্চাটার যত্র মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে। এখনও যেটা বলি সকাল সন্ধ্যা এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। গরম, তারপরেও শরীর ঢেকে রাখার মতো পোশাক পরতে হবে। চতুর্থত, যদি বাসায় একজন আক্রান্ত হয় তাকে অবশ্যই মশারিতে, অন্যদেরকেও মশারিতে রাখতে হবে। গত বছরে 1750 জন মারা যান ডেঙ্গুতে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গু থেকে বাঁচতে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আসিফ ইকবাল, এখন, ঢাকা। বিলের মাঝখানে কয়েক রুমের সেমি পাকা ঘর, সেখানে রীতিমতো কারখানা বানিয়ে বছরে 600 কোটি টাকার সিগারেটের নকল স্ট্যাম্প তৈরি করত একটি চক্র। পুলিশ জানায় সরকারি রাজস্বের এই স্ট্যাম্প শুধুমাত্র গাজীপুরের টাকশালে তৈরি হওয়ার কথা। তবে এই চক্রের দীর্ঘদিনের অপকর্মে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার। হোসাইন জিয়াদের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহরিয়া রিফাত। চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন পাক্কা দোকান এলাকা, কিছুটা নিরিবিলি ও গ্রামীণ পরিবেশ পেরিয়ে বড় বিল, মাঝখানে কয়েক রুমের সেমি পাকা ঘর, যাতায়াতের জন্য নেই সড়কও, তবে সেখানেই কয়েকটি প্রিন্টিং মেশিন সহ স্ট্যাম্প তৈরির নানা উপকরণ। কয়েকটি ধাপে এই প্রিন্টিং মেশিন পেরিয়ে তৈরি হতো সিগারেটের জাল স্ট্যাম্প বা ব্র্যান্ড রোল। পুলিশ জানায় 5 শ্রমিক মিলে মাত্র 3 দিনে 8 লাখ জাল স্ট্যাম্প ছাপিয়েছে, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। বছরে প্রায় 600 কোটি টাকার নকল স্ট্যাম্প তৈরি হতো এই কারখানায়, যা শুধুমাত্র গাজীপুর সরকারি টাকশালে তৈরি হবার কথা। এতে করে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছিল সরকার। দেশি বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানি এসব স্ট্যাম্প কম মূল্যে কিনে প্যাকেটে লাগিয়ে দিত। বৃহস্পতিবার স্ট্যাম্প তৈরির এমন কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে আটক করা হয় 5 জনকে, সিলগালা করা হয় কারখানা। বছরে প্রায় 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল, এবং আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় 5 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকালকে উদ্ধার করি। আটককৃতরা জানান, এ ঘটনায় সারা দেশে ছড়িয়ে থাকা বড় একটি চক্র জড়িত। কারখানা মালিকের নির্দেশে তারা বিভিন্ন সময় অচেনা লোকজনের কাছে এই স্ট্যাম্প সরবরাহ করত। মালটা যখন রেডি হয় তখন মালের জন্য 2টা লোক আসে, আমি দোকান থেকে বের করে দিই, এতটুকুই আমার কাজ। 2টা মানুষ আসছে, ওদেরকে আমাকে বলছে এগুলো দিয়ে আসো, আমি নিজেও সিএনজিতে তুলে দিছি। আমাদেরকে বলছে এটা আইনে আমাদের বৈধ আছে, তোমরা কাজ করো। আমরা মনে করেন যে কাজ করতাম। সিগারেটের প্যাকেটের গায়ে আসল না নকল স্ট্যাম্প তা খুব একটা পরীক্ষা করা হয় না। এ নিয়ে অভিযানও চালায় না সরকারি কোনো সংস্থা। সেই সুযোগেই নিয়েছে এ চক্রটি। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। শান্তবাজারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদ 3 কোটি রুপির বেশি। ঘনিষ্ঠ সহচর অমিত শাহের সম্পদ 5 বছরে বেড়েছে 100%। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতের সব মুখ্যমন্ত্রী কোটিপতি। 18তম লোকসভা নির্বাচনের মাঝে ভারতের প্রথম সারির রাজনীতিকদের সম্পদের বিবরণ রয়েছে নাফিয়া আরমান মননের প্রতিবেদনে। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। গেল 10 বছরের শাসনামলে ফকির বা সাধু ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এককালের চা বিক্রেতা হওয়ায় জায়গা করে নিয়েছেন সাধারণ ভারতীয়দের মনে। কিন্তু যদি বলা হয় স্বঘোষিত ফকির প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ 3 কোটি রুপির বেশি, তাহলে হয়তো অনেকেই বিস্মিত হবেন। आरक्षण का जो हक बाबा साहब ने
উত্তরপ্রদেশের বারাণসী থেকে নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ 3 কোটি 2 লাখ রুপি, যার 94% অর্থই জমা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। বাকি সম্পদের মধ্যে আছে 4টি স্বর্ণের আংটি, সঞ্চয়পত্র ও নগদ অর্থ। 5 বছরে ভারতের প্রধানমন্ত্রীর সম্পদ বেড়েছে 20% বেশি। সে সময় গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ির কথা উল্লেখ করা হলেও এবারের হলফনামায় দেখানো হয়েছে কোনো স্থাবর সম্পত্তির মালিকানা নেই নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রীর পর আসা যাক তার সহচর অমিত শাহর সম্পত্তির দিকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ প্রায় 66 কোটি রুপি। 5 বছরে সম্পদ বেড়েছে 100% বেশি। দম্পতির অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 43 কোটি রুপি। শুধু আহমেদাবাদেই অমিত শাহের বাড়ি আছে 5টি। কৃষিজমি ও বাড়িসহ দম্পতির স্থাবর সম্পদের পরিমাণ 22 কোটি রুপির বেশি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পত্তির পরিমাণ 1.5 কোটি রুপির বেশি। 2022 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রায় 2 লাখ রুপির 2টি অস্ত্র আছে তার। সম্পত্তির বেশিরভাগ অর্থই ব্যাংকে জমা আদিত্যনাথের, যদিও কোনো স্থাবর সম্পত্তির মালিক নন তিনি। প্রায় 150 বছর পুরনো কংগ্রেসের রাজনৈতিক ব্যাটন এখন রাহুল গান্ধীর হাতে। গান্ধী পরিবার থেকে 3 জন ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার প্রতিফলন দেখা গেছে রাহুল গান্ধীর সম্পদে। নরেন্দ্র মোদীর 6 গুণ বেশি সম্পদ আছে রাহুল গান্ধীর। প্রায় 21 কোটি রুপির সম্পদের মধ্যে রয়েছে 3 একরের ফসলি জমি, 2টি অ্যাপার্টমেন্ট ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। রাহুল গান্ধীর স্থাবর সম্পদের পরিমাণ 11 কোটি রুপির বেশি। ভারতের রাজনীতি পর্যালোচনাকারী সংস্থা এডিআরের প্রতিবেদন অনুযায়ী দেশটির 30 মুখ্যমন্ত্রীর 29 জনই কোটিপতি। সবচেয়ে বেশি সম্পদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির 510 কোটি রুপির বেশি। অন্যদিকে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে সর্বনিম্ন 15 লাখ রুপির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের আমলে বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। অথচ এ সময় দেশটিতে ধনী গরিবের বৈষম্য পৌঁছেছে 100 বছরের মধ্যে শীর্ষে। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান 125 দেশের মধ্যে 111তম। প্রতি বছরই দুর্নীতির সূচকে পেছাচ্ছে নয়াদিল্লি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। সাইফুদ্দিনকে খেলানোর পরও বাদ দেওয়া কিংবা আফিফকে জিম্বাবুয়ে সিরিজে নিয়েও না খেলিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে সময়ের সেরা দল ঘোষণা করা হলেও মিরাজের অন্তর্ভুক্তি নিয়ে খুব জরুরি ছিল বলে মন্তব্য কোচ নাজমুল আবেদিন ফাহিমের। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন সারথীদের ছবি, সময়ের সেরা 15 জন ক্রিকেটার তারাই। এরাই মাতাবে বিশ্বকাপ মঞ্চ। অতীতে বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কতই না নাটক হয়েছে। এবার তেমন জল্পনা কল্পনা না হলেও সাইফুদ্দিনের দলে সুযোগ না পাওয়ার ব্যাপারটি হচ্ছে আলোচনা সমালোচনা। শুধু তাই না, জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20-র পারফরমেন্স দেখে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। সেই দলে ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তাকে একটি ম্যাচেও খেলানো হয়নি। তাই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ এই বোর্ড পরিচালক। যদি ঘুরিয়ে ঘুরিয়ে খেলতাম বা সবাইকেই ইকুয়াল একটা চান্স দিতাম, যেমন আপনি আফিফকে নিলেন দলে, কোনো ম্যাচ খেললেন, আপনি সিলেকশনের প্রসেসই রাখলেন না, ওকে বাদ দিয়ে দিলেন, সেটাও ঠিক। আমার মনে আফিফকে সেটা সুযোগ দেওয়া উচিত ছিল। তো রাখবেন যখন, তখন একটা ছেলেকে না খেলে আপনি বাদ দিয়ে দেবেন, সেটা তো ওর জন্য ঠিক না, পারভেজ ইমনের জন্য সেটা ঠিক হয়নি। তাই বলে কি ছেলেগুলো তাহলে আপনি খেলাবেন না কেন? আপনি ডাকলেন কেন তাহলে? তাহলে ওর তো লিস্টে খেলছিল একটা টিমের পরে, সেটাও আপনি ডিস্টার্ব করলেন, আপনি ম্যাচও খেলালেন না, দিয়ে আপনি হঠাৎ করে বললেন যে না, ওকে আমরা বিবেচনায় আনতেছি না। তো ইটস নট রাইট। আমি মনে করি এটা একটা প্লেয়ারদের জন্য জাস্টিস করা হয়নি। এটা খালেদ মাহমুদ সুজনের ভাবনার জায়গায় আরো একজন আছেন, তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সেরা ফিল্ডার, টপ অর্ডার থেকে মিডল কিংবা ফিনিশিং ভাগে সব জায়গায় কার্যকরী ব্যাটার, বোলিংয়েও দারুণ, সব মিলে দুর্দান্ত এক অলরাউন্ডার। এমন ক্রিকেটার মূল দল তো দূরে থাক, রিজার্ভ বেঞ্চেও জায়গা না হওয়ায় সুজনের মতো বিস্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত এই কোচ। মিরাজকে আমি দারুণ মিস করব। ওর ব্যাটিং বোলিং এবিলিটি শুধু তা না, ওর মধ্যে যে ফাইটিং ব্যাপারটা আছে সেটার জন্য, ওর মধ্যে যে যুদ্ধ করার যে ব্যাপারটা আছে সেইটার জন্য, কিন্তু এটার অভাব আমাদের দলে যথেষ্ট আছে। ও প্রায় 10-12-15 বছর ধরে ক্রিকেটের অনেক লেভেলে যুদ্ধ করে করে এখানে এসছে। সো এগুলোরও খুব মূল্য আছে কিন্তু। সো আমি মেহেদী মিরাজকে খুব মিস করব।
আইসিসি নিয়ম অনুযায়ী 15 সদস্যের দলের বাইরে যে কয়জন ক্রিকেটার বিশ্বকাপ দলের সাথে যাবেন উক্ত ক্রিকেটারদের সার্বিক খরচ বহন করবে সেই দেশের ক্রিকেট বোর্ড। অন্য দেশগুলো যেখানে 4 থেকে 5 জন ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে রেখে বহন করছে, সেখানে বিসিবি নিয়েছে মোটে 2 জন ক্রিকেটার। বিশ্লেষকরা বলছেন ক্রিকেট বোর্ড অন্তত 4 জন রিজার্ভ ক্রিকেটার নিতে পারত বিশ্বকাপ স্কোয়াডের সাথে। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। এর মধ্যে দিয়ে শেষ হলো সান্ধ্যবাজারের আয়োজন। যাবার আগে জানাতে চাই এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।